আপনারা যারা আমাদের এই গল্পগুলো শুনতে ভালোবাসছেন তাদের জন্য রইল আজকের বিশেষ গল্প, হরিনারায়ণ চট্টোপাধ্যায় রচিত অবাস্তব। আমি তখন বিয়ে পড়ি, পরীক্ষা সামনে, বাড়ি থেকে বের হওয়া প্রায় বন্ধ। সারাদিন বাড়িতে বসে পড়াশোনা করছি, মাঝে মাঝে শুধু বিশ্রামের জন্য বারান্দায় এসে দাঁড়াচ্ছি। গত 2 বছর থিয়েটার, সিনেমা, জলসায় যে সময় নষ্ট করেছি তার খেসারত এখন আমায় দিতে হচ্ছে। বিকালে বসে বসে অর্থনীতির পাতা উল্টাচ্ছি, দুম করে পাখা বন্ধ হয়ে গেল। আলোর সুইচ টিপে দেখলাম আলোও বন্ধ। আমাদের ছাত্রাবস্থায় লোডশেডিংয়ের ব্যাপার অজানা ছিল। বারান্দার বাইরে এপাশ ওপাশ খোঁজ করে জানলাম, শুধু এবারই নয়, গোটা এলাকায় একই অবস্থা। বাতিও জ্বলছে না, পাখাও চলছে না। বুঝলাম কোথাও একটা বড় রকমের গোলমাল হয়েছে। গুমোট গরম, বাড়িতে থাকা দুষ্কর। হ্যারিকেন কিংবা মোমবাতি জেলে হাত পাখা নেড়ে নেড়ে পড়বার চেষ্টা করা বৃথা। কিন্তু এত মেহনতের পর মগজে কিছু ঢুকবে বলেও মনে হয় না। তাই সে চেষ্টা না করে বাড়ি থেকে বের হয়ে পড়লাম। আমাদের পাড়ায় দেখলাম বেশিরভাগ লোক দাওয়ায় হাত পাখা চালাচ্ছে। গাড়ি ঘোড়ার জন্য পথ চলাই দুষ্কর। রাস্তার এক পাশ দিয়ে হাঁটতে আরম্ভ করলাম। চৌরাস্তায় এসে দেখলাম রাস্তার ওপারের বাড়িগুলোয় আলো জ্বলছে, পাখাও চলছে। ভাবলাম একটা কাজ করি, একটু দূরে যে পার্ক আছে সেখানে গিয়ে খানিকক্ষণ বসি, তারপর বাতি জ্বললে ফিরে আসব। পার্কে গিয়ে বসলাম। দিব্যি ফুরফুরে বাতাস, কাছাকাছি ফুটপাতের ওপর ফুলের পসরা নিয়ে বসেছে, তার একটা মিষ্টি গন্ধ। পার্কে ঘাস দেখার জো নেই, এমন অবস্থা। অনেকেই শুয়ে পড়েছে, অনেকে আধশোয়া হয়ে রাগিনী ভাবছে, কেউ কেউ দল নিয়ে চক্রা আকারে বসে গল্পগুজব করছে। উঠতে ইচ্ছেও হলো না। পরীক্ষার 3-7 বাকি, মোটামুটি তৈরি। অর্থনীতির কয়েকটা অধ্যায় চোখ বুলালেই আমার কাজ শেষ। পার্কে বসে বসে অর্থনীতির সূত্রগুলো মনে মনে আওড়াচ্ছিলাম। আমি আলোর কাছেই বসে, পার্কে মাঝে মাঝে দ্বীপদণ্ড, কোথাও অন্ধকার নেই। হঠাৎ মনে হলো পিছন থেকে কেউ আমার নাম ধরে ডাকছে। মুখ ঘুরিয়ে দেখলাম আমারই সহপাঠী প্রিয়নাথ। প্রিয়নাথ খুব মধ্যবিত্ত ঘরের ছেলে, অল্প বয়সে মা বাবাকে হারিয়েছে। মামার বাড়িতে মানুষ, সেখানেও বেশ অনাদরেই প্রতিপালিত। টিউশনির পর টিউশনি করে কলেজের খরচ চালায়। ছাত্র হিসেবে প্রিয়নাথ যথেষ্ট মেধাবী, আমার সবচেয়ে অন্তরঙ্গ বন্ধু। প্রিয়নাথকে আমারও প্রয়োজন। অনেকগুলি পাঠ্য বিষয়ে দুজনে মিলে আলোচনা করলে অনেকটা সুবিধে হয়। তাই বললাম, আয় আয় বস, তোমার সঙ্গে আমারও কিছু দরকার আছে। প্রিয়নাথ হাসল, আমার মুখোমুখি বসল। তার চেহারা দেখে আমি চমকে উঠলাম। উস্কো খুস্কো চুল, চোখ ঢুকে গেছে, শীর্ণ চোয়াল, পরনের শার্ট আর ধুতিটাও কেমন যেন কাদা মাখা। আমি বললাম, হ্যাঁ রে, একই জামা কাপড়ের হাল। প্রিয়নাথ কিছুক্ষণ উদাস দৃষ্টিতে আমার দিকে দেখল, তারপর ক্লান্ত কণ্ঠে বলল, অনেকটা জল ভেঙে আসতে হয়েছে তো তাই। আমি বললাম, জল? এখানে আবার জল কোথায় পেলি? সে বললে, শহরের বাইরে গিয়েছিলাম তো, একটা কাজ ছিল। আমি বললাম, কাজ? তোর পরীক্ষার সময় এত কাজ কিসের? সে বলল, হ্যাঁ ভাই, উপায় ছিল না রে, কিন্তু গিয়ে যে এত বিপদে পড়ব জানতাম না। আমি বললাম, কিসের বিপদ? কিছুক্ষণ প্রিয়নাথ চুপ করে রইল, তারপর মৃদু কণ্ঠে বলল,
তারক মাস্টারের সঙ্গে দেখা হয়ে গেল বুঝলি। আমি বললাম, তারক মাস্টার, সে আবার কে? প্রিয়নাথ বলল, তারক মাস্টার আমাদের স্কুলে অঙ্ক করাতেন। আমি বললাম, তাতে আবার বিপদ কি? সে বললে, বিপদ মানে তারক মাস্টার মারা গিয়েছে 5 বছর আগে। আমি আঁতকে উঠে জিজ্ঞেস করলাম, সে কি? সে বললে, হ্যাঁ ভাই, আমি নিজে তার মৃতদেহ পুড়িয়ে এসেছি। আমি বললাম, ঠিক দেখেছিস? সে বললে, ঠিকই দেখেছি রে, পাশাপাশি দুজনে মাইল দুয়েক তো একসাথে হেঁটে এলাম। তারক মাস্টারই তো আমাকে জলার মধ্যে দিয়ে নিয়ে এলো, বললেন কম সময় লাগবে। আমি বললাম, তার সাথে তোর কি কথা হলো? সে বললে, অনেক এলোমেলো কথা। জানিস, আমি তো কথা বলতে বলতে স্যারকে বলেই ফেললাম, স্যার, আপনি তো মারা গিয়েছিলেন লোচনপুরে শ্মশানে। আপনাকে। কথাটা না শেষ করতে দিলেন না মাস্টার মশাই, হঠাৎ হো হো করে হেসে উঠলেন। সে বললে, আমি বেঁচে আছি তোকে কে বললে? তারপর তারক মাস্টার যেন কোথায় হারিয়ে গেল। আমি বললাম, হারিয়ে গেল মানে? সে বললে, হ্যাঁ ভাই, কথা বলতে বলতে পাশ কাটিয়ে জঙ্গলের মধ্যে ঢুকে পড়লেন। অনেক ডাকলাম, কোনো উত্তর নেই। তারপর আমি সোজা স্টেশনে চলে এলাম। ট্রেনের ঘন্টা দেড়েক ছিল। বেঞ্চের ওপর বসলাম। হঠাৎ কাঁধে একটা স্পর্শ। ফিরে দেখি সুবীর। মনে আছে আমাদের সঙ্গে পড়তো? আমি বললাম, কিন্তু সুবীর তো। কথাটা আমার শেষ হলো না। প্রিয়নাথ বললে, জানি জানি, সে টাইফয়েডে মারা গিয়েছিল তাই তো। আমরা কলেজে শোকসভা করেছিলাম, সে এসে হাজির হয়েছে জানিস। মনে আছে কলেজে সে বেশিরভাগ দিনই ক্রিম রঙের একটা পাঞ্জাবি পরে আসতো, মোটা ফ্রেমের চশমা। সুধীর আমাকে একটু ঠেলে বেঞ্চের একপাশে বসলো। তারপর বলল, কিরে, এই অজপাড়া গায়ে কেন এসেছিস? এখানে আবার তোর কি কাজ? আমি বললাম, আমার একটা জমির ব্যাপারে এসেছিলাম, কিন্তু তুই এখানে? সুবীর হাসল, আমার কথা ছেড়ে দে, কাজ নেই কর্ম নেই, ঘুরে বেড়াই। যেখানে সুনিশ্চিত জানি লোকটা বেঁচে নেই, কলেজ পত্রিকায় তার সম্বন্ধে তো আমি লিখেওছি। সে রক্তমাংসের শরীরে আমার পাশে বসে, গায়ে গা লাগিয়ে। আমি তো ভাবছি আর আতকে উঠছি। জানিস, সুধীরকে আমি ইচ্ছে করেই জিজ্ঞেস করলাম, দেখি সুধীর কি উত্তর দেয়। আমি বললাম, তুই কলেজে যাস না কেন? সে মাথা নেড়ে বলল, উপায় নেই ভাই, বদ্ধ ঘরে আমার দম আটকে আসে। আমি একটু খোলামেলার পক্ষপাতী। তাছাড়া কলেজে পড়ে কি হবে? রক্ত জল করে খেটে খুঁটে গ্র্যাজুয়েট তো হলাম, তারপর সেই তো দরখাস্ত হাতে নিয়ে দরজায় দরজায় মাথা ফাটাতে হবে। ভগবানই জানেন কটা জুতো ছিঁড়লে তবে চাকরি পাওয়া যাবে। আদৌ হবে কি না তাই বা কে জানে। আমি যখন তাকে জিজ্ঞেস করলাম যে মরার পরেও এভাবে দেখা দিল কি করে, ঠিক তখনই সুবীর উঠে দাঁড়ালো, বলল, তুই বস, আমি একটু ঘুরে আসি, ট্রেনের তো এখনো দেরি আছে। সুবীর উঠে গেল। হাঁটতে হাঁটতে একেবারে প্ল্যাটফর্মের শেষে দেখলাম নেমে রেল লাইনের পাশ দিয়ে, সিগন্যালের পাশ দিয়ে চলে গেল অনেক দূরে, আর তাকে দেখা গেল না। বসে বসে সমস্ত ব্যাপারটা ভাবলাম। মনে হলো সবই আমার কল্পনা। অবচেতন মনে হয়তো সুবীরের কথা চিন্তা করেছি, আমার কল্পনাই রূপ হয়ে দাঁড়িয়েছে। তারক মাস্টারের ব্যাপারটাও কি তাহলে তাই? গায়ের পথ দিয়ে একলা হাঁটতে হাঁটতে স্বাভাবিকভাবেই তারক মাস্টারের কথা মনে হয়েছিল।
যখন এখানকার স্কুলে পড়তাম তখন ঠিক এভাবেই তারক মাস্টারের পাশাপাশি অনেক দিন গল্প করতে করতে হেঁটেছি। সব কিছু মন থেকে ঝেড়ে ফেললাম। উঠে টিকিট ঘরের কাছে গেলাম, দেখলাম ঘর বন্ধ। ট্রেন আসবার আধ ঘন্টা আগে খুলবে। ভাবলাম কাছের দোকানে চা খেয়ে আসি, রীতিমতো তেষ্টা পেয়েছে। অভ্যাস মতো দোকানে ঢোকবার সময় পকেটে হাত দিলাম। সর্বনাশ, পকেট যে আমার খালি, অথচ আমার মনে বেশ আছে বাড়ি থেকে বের হওয়ার সময় মানিব্যাগ আমি পকেটেই নিয়েছিলাম। নিশ্চয়ই রাস্তার কোথাও পড়ে যাবে এই সমস্ত ভাবছি, না হলে জলা পার হওয়ার সময় পড়ে গিয়েছিল। আমার কাছে অবশ্য ব্যাগে বেশি টাকা ছিল না। বেশি টাকা পাবই বা কোথায়? বোধহয় টাকা পাঁচেক ছিল আর কিছু খুচরো। চা না হয় নাই খেলাম, কিন্তু ট্রেনে টিকিট কিনবো কি করে? বিনা টিকিটে উঠলে চেকার যদি ধরে জরিমানা হবে, কোথায় পাবো? সোজা হাজতে চালান করবে তখন। এখন উপায়? এই নির্বান্ধব জায়গায় এমন তো কেউ নেই যে আমাকে পয়সা দিয়ে সাহায্য করবে। এখানে পড়েও থাকতে পারবো না। চিন্তিত হয়ে পায়চারি করছি। কিছু সময় কাটলো। সিগন্যালের পাখা নিচু হলো। ট্রেনের অস্পষ্ট কাঠামো দেখা গেল। এক জায়গায় দাঁড়ালাম। সগর্জনে ট্রেন এসে থামলো। দারুণ ভিড়। পাদানিতে লোক ঝুলছে। ওদিকে কোথাও বুঝি মেলা ছিল, সেই মেলা ফেরার ভিড়। ভাবলাম ভালোই হলো, কোনো রকমে ঠেলে ঠুলে যদি ট্রেনে একবার উঠতে পারি তাহলে চিন্তা নেই। এমন ভিড় ঠেলে চেকার আসবে বলে মনে হয় না। গায়ের জোরে ঠেলে ঠুলে উঠলাম। কিছু লোক গালাগালি দিল, কিছু লোক ঠেলে নামিয়ে দিতে চাইল, কিন্তু পারল না। এক কোণে গিয়ে দাঁড়ালাম। একেই বলে অদৃষ্ট। বোধহয় গোটা দুয়েক স্টেশন সবে পার হয়েছি। কাঁধের ওপর চাপ। টিকিটটা দেখাবেন? আর চোখে দেখলাম কালো কোট, সাদা প্যান্ট, হাতে টিকিটের পাঞ্চ করার মেশিন। আমাকে দেখে আবার বলল, দেখি টিকিট। করিতকর্মা লোক ভিড় ঠেলে ঠিক এসে দাঁড়িয়েছে, আর দাঁড়িয়েছে একেবারে মোক্ষম জায়গায়। আমি নিরুপায়, ফিরতেই হলো। এক নজর আমাকে দেখেই চেকার বলল, আরে দুলু না? দুলু আমারই ডাকনাম, কিন্তু চেকার ও নাম জানলো কি করে সেটাই ভাবছিলাম। চেকার মাথা থেকে টুপিটা খুলে ফেলতেই চিনতে পারলাম। আরে এ তো মেসোমশাই, হরিপ্রসন্ন বাবু। রেলে চাকরি করতেন জানতাম, কিন্তু ঠিক কী করতেন সেটা জানা ছিল না। বললাম, আরে মেসোমশাই তো। প্রণাম করার চেষ্টা করেও পারলাম না, ভিড়ের মধ্যে অসম্ভব। মেসো হাত তুলে বললে, থাক থাক, এদিকে কোথায় এসেছিলে? আমি কোথায় এসেছিলাম তাকে বললাম, সঙ্গে সঙ্গে ভগবানকে ধন্যবাদও দিলাম। যাক, টিকিটের ব্যাপারে নিশ্চিন্ত হওয়া গেল। মেসো যখন রয়েছে তখন হাওড়া পর্যন্ত নির্ঝঞ্ঝাট যাওয়া যাবে। কথাটার পাশাপাশি আরও একটা কথা মনে পড়ল। হরিপ্রসন্নবাবু তো এভাবে থাকবার কথা নয়। বছর চারেক আগে মামা বাড়িতে কান্নার রোল উঠেছিল। খবর এসেছিল এই মেসো কলেরায় মারা গেছেন। গোরখপুর না কোথায় যেন কাজ করতেন। শ্রাদ্ধের কার্ডও দেখেছিলাম। মামা কাজের দিন গিয়েছিলেন। হরিপ্রসন্নবাবু লোকটি অমায়িক। যখনই মামার বাড়ি আসতেন আমাদের নিয়ে হৈ হৈ করতেন। জাদুঘর, চিড়িয়াখানা, গঙ্গার ঘাট কত বেরিয়েছি। মামা বলতেন, ওর আর কি, প্রচুর কাঁচা পয়সা রোজগার, খরচই তো করতে পারে না। কাঁচা পয়সা বলতে কি বোঝায় তখন জানতাম না,
কিন্তু এই কামড়া ভর্তি লোকের মধ্যে কি করে আমি জিজ্ঞেস করি, মেসোমশাই আপনি তো মারা গেছেন, আপনি আবার রেলের ধরাচুরো পড়ে টিকিট চেক করছেন কি করে? কিন্তু চুপ করে রইলাম, বসে বসে বরাতের কথা ভাবছি। আজ সারাটা দিন একজনের পর একজনের মৃত লোকেদের সঙ্গে দেখা হচ্ছে, ব্যাপার কি? নিজেকে সজোরে চিমটি কাটলাম। না, বেশ তো লাগছে, তাহলে তো আমি জেগেই আছি, স্বপ্নের ঘোর নয়। অথচ চোখের সামনে মেসোমশাই দাঁড়িয়ে, এক মুখ হাসি। তারপর আমায় জিজ্ঞেস করলো, কি ব্যাপার, কি করছিস এখন? বললাম, সামনে বিয়ে পরীক্ষা। পরীক্ষা কি আর দিতে পারবি সে বললে। আমি বললাম, কেন? মেসোমশাই বললেন, আরে শুনতে তো সবই পায়, কলকাতায় তো গোলমাল লেগেই আছে, প্রত্যেক বছর পরীক্ষার সময় ঝঞ্ঝাট। কি বলবো বুঝলাম না, আমি চুপ করে রইলাম। আমি একবারও ওদিকটায় দেখে আসি বলে মেসোমশাই অদৃশ্য হয়ে গেল। ভাগ্য ভালো, হাওড়া পর্যন্ত কিছুই হলো না, আর কোনো চেকার উঠল না ট্রেনে। ভিড়ের মধ্যে গেটও পার হয়ে এলাম। এবারে কিন্তু আমি প্রিয়নাথকে সন্দেহ করতে শুরু করছি। বেশি পড়ে পড়ে ছেলেটার মাথাই নষ্ট। সে বললে, চলি রে, একটা কাজ মনে পড়ে গেল, আবার দেখা হবে। এই বলে দ্রুত পদক্ষেপে প্রিয়নাথ পার্কের ভিতর চলে গেল। আমি বসে বসে মনে মনে ভাবছি, এতক্ষণে বোধহয় লাইন ঠিক হয়ে গেছে, পাখা আলু চালু হয়েছে, গিয়ে পড়াশোনা আরম্ভ করতে হবে। চলতে চলতে ভাবলাম, একবার প্রিয়নাথের খোঁজ নেওয়া দরকার। প্রিয়নাথের মামার বাড়ি আমাদের বাড়ি থেকে খুব দূরে তো নয়। আর দূর হলেই বা কি, বন্ধুর খবর তো নেওয়াই যায়। যেভাবে সে আবোল তাবোল কথা বলে গেল, তাতে রীতিমতো সন্দেহ হচ্ছে আমার, নিশ্চয়ই মাথায় গোলমাল হয়েছে। একথা ভাবতে ভাবতে প্রিয়নাথের বাড়ির দিকে পা চালালাম। সামনে গিয়েই থমকে দাঁড়িয়ে আছি। বেশ কিছু লোকের ভিড়। একজনকে জিজ্ঞাসা করতে জানতে পারলাম, বডি আনা হয়েছে। আমি বললাম, বডি? কার বডি? ভিড়ের পাশ কাটিয়ে ভেতরে ঢুকলাম। উঠোনেই শোয়ানো রয়েছে গলা পর্যন্ত চাদরে ঢাকা মুখ, সারা মুখে যন্ত্রণার চিহ্ন। পাশে মাথায় হাত দিয়ে মামা বসে, একটু দূরে মামি আর বাড়ির লোক। চাপা কান্নার আওয়াজ আসছে চারিদিক থেকে। সব ব্যাপারটা বুঝতে আমার বেশ সময় লাগলো। আস্তে আস্তে প্রিয়নাথের মামাকে জিজ্ঞেস করলাম, মামা কি হয়েছিল? মামা বললে, বাস চাপা আজ সকালে। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। কি করে মামাকে বলবো যে প্রিয়নাথ যে এখন আনন্দে খাটিয়ার উপর ঘুমোচ্ছে, একটু আগে পার্কে বসে আমার সঙ্গে গল্প করে এসেছে, মরা মানুষের সঙ্গে সাক্ষাৎ হওয়ার গল্প। তবুও মামাকে একবার বললাম, আপনি কি প্রিয়কে লোচনপুরে পাঠিয়েছিলেন? মামা তো অবাক, বললে, লোচনপুর? না না, লোচনপুরের সঙ্গে তো আমার কোনো সম্পর্ক নেই, সেখানে পাঠাবো কেন আমি তাকে? আর কিছু বললাম না। আমার যা বলার তা কেউ বিশ্বাস করতো না, বরং আমাকেই বলতো পাগল। আমি নিজেই কিছু বুঝতে পারলাম না। পরলোক থেকে আত্মারা কি প্রিয়নাথকে এগিয়ে এসে নিয়ে যেতে এসেছিল? তাই বা কি করে হয়? প্রিয়নাথ যখন এসব কাহিনী আমায় বলছিল, তার আগেই তো সে পৃথিবীর মায়া ত্যাগ করেছে। যাই হোক, এখন আমার কর্তব্য প্রিয়নাথের সবানুগম করা, বাড়িতে বলে আসা প্রয়োজন। বেরিয়ে রাস্তার কাছে এসে থেমে গেলাম। ভিড় আর নেই, সবাই সরে পড়ছে। রাস্তার একপাশে প্রিয়নাথ দাঁড়িয়েছিল। আমাকে দেখে হেসে বলল, দেখলি তো কাণ্ডটা,
এরা প্রমাণ করে ছাড়বে আমি বাসে চাপা পড়ে মরেছি, অথচ তুই দেখ আমি জলজ্যান্ত বেঁচে, একটা আঁচড় আছে আমার গায়ে। আমার সারা শরীর যেন কাঁটা দিয়ে উঠল। আমিও তো মৃত লোকের মুখোমুখি হচ্ছি। আমার অদৃষ্টে কি আছে কে জানে। লক্ষ্য করিনি মাল বোঝাই লরিটা ততক্ষণে খুব কাছে এসে পড়েছে আমার।